লেখিকা ছবি ব্যানার্জির ভুলের মাসুল। রবিবার সকালে ঘুম থেকে উঠেই অর্ণব চায়ের কাপে চুমুক দেওয়ার আগেই তনুশ্রীর সঙ্গে একচোট ঝগড়া হয়ে গেল। আপাত দৃষ্টিতে ঝগড়ার বিষয়বস্তু খুব সামান্য। ওদের 3 বছরের ছেলে তাতাই ঘুম থেকে উঠেই বায়না ধরেছে সে এক্ষুনি তার দাদু দিদুনের বাড়ি যাবে। অর্ণবের ভিতরে ভিতরে প্রায় 1.5 বছরের পুষে রাখা রাগটা হঠাৎই বার্স্ট করল। তাতাইয়ের গালে ঠাস করে একটা চড় মেরে বলল, দিন রাত শুধু দাদু আর দিদুন, আর কোনো কথা নেই মুখে। আজ থেকে ওই বাড়িতে তোর যাওয়া বন্ধ। তনুশ্রী কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে থেকে বলল, তুমি ওকে মারলে? ওইটুকু দুধের শিশুকে মারলে তুমি? অর্ণব বলল, বেশ করেছি, মেরেছি। তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ির ওপর তোমার টান থাকতে পারে, কিন্তু আমার ছেলের কেন এত টান থাকবে? তার নিজের দাদু ঠাম্মির নামটুকু সে মুখে আনে না। এখন তার নিজের বাপকেও ভুলতে বসেছে। একটা মাত্র ছুটির দিনও ছেলে বাবার কাছে থাকতে চাইছে না, শুধুমাত্র তোমার জন্য। তনু বলল, শুধু আমার জন্য? তুমি কথা বলতে পারলে? ছেলের জন্মের কয়েক মাস পর থেকেই তো তুমি ও বাড়িতে ওকে বাবা মার কাছে আয়াকে সঙ্গে দিয়ে পাঠিয়ে দিতে। বাবা মা? বাবা, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তেনারা তোমার গর্ভধারিণী মা আর জন্মদাতা বাবা, আর আমার ছেলেটা তাদের বংশের নাতি। তনু বলল, তোমার মতো স্বার্থপর ছোট মনের মানুষ আমি দুটো দেখিনি। যখন আমরা দুজনেই চাকরি করতে বেরিয়ে যেতাম, তখন নিজের স্বার্থের জন্যই তুমি শুধু বাইরের আয়ার হাতে ছেলেকে দিয়ে বিশ্বাস করতে পারতে না বলেই নিজেই উপযাজক হয়ে ও বাড়িতে পাঠিয়ে দিতে। অর্ণব বলল, তার জন্য তো তুমিই দায়ী। তুমি জেদ করে চাকরিটা ছাড়লে না। চাকরি করার সঙ্গে ওখানে তাতাইকে পাঠানোর কি সম্পর্ক ঠিক বুঝলাম না। আমি তোমাকে অত ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। আমি বেশ বুঝতে পারছি আমার ছেলেটা আমারই চোখের সামনে দিন দিন কেমন পর হয়ে যাচ্ছে। আমি আজ স্পষ্ট করে একটা কথা তোমাকে বলে দিচ্ছি, এখন থেকে আমার ছেলে তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ির কাছে আর যাবে না। তুমিও শুধু সাধারণ সৌজন্য ছাড়া আর ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। তনু বলল, আমার প্রাক্তন শ্বশুর শাশুড়িকে তুমিও কিন্তু কাকু কাকিমা বলে ডাকতে। আমার স্বামীর সঙ্গে তোমার ঘনিষ্ঠ বন্ধুত্ব না থাকলেও বন্ধুত্ব ছিল। আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তুমিও ওনাদের বহু প্রতিশ্রুতি দিয়েছিলে। বলেছিলে, আমি হয়তো আপনাদের ছেলের শূন্যস্থান কখনো পূর্ণ করতে পারবো না, কিন্তু আমি সব সময় আপনাদের পাশে থাকব। আর একই আবাসনেই তো আমরা থাকব। আর আপনাদের বৌমার বাপের বাড়ি বলতে তো আপনারাই। ওর একমাত্র দাদা তো বাড়িঘর বিক্রি করে আমেরিকায় সেটেলড। অর্ণব বলল, বলেছিলাম তো কি? তাই বলে আমার ছেলেটা তার নিজের দাদু ঠাম্মি এমনকি নিজের বাপকে ভুলে গিয়ে ওদের কুক্ষিগত হয়ে যাবে? আর তুমিও নিজের বাপের বাড়ির মতো বিহেভ করবে? ওরা যে তোমার কাছে প্রাক্তন, এটা তো মাথায় রাখবে। আমি তো এখনও বলছি, আমি ওনাদের বিপদে আপদে অবশ্যই পাশে থাকব। তনু বলল, আমিও তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমি ওনাদের সঙ্গে আমার সম্পর্ক বজায় রেখেই চলব। আর আমি সেটা আজীবন রেখেই চলব। আমার নিজের মা বাবার স্মৃতি আমার কাছে ধূসর। ওনারা আমার গর্ভধারিণী মা বাবার চেয়ে কোনো অংশে কম কিছু নয়। আমার বিয়ের মাত্র 2 বছর পর আমার স্বামী এবং ওনাদের একমাত্র ছেলে দুর্ঘটনায় মৃত্যুর পর আমি ওনাদের একমাত্র বল ভরসা ছিলাম। আমার মুখের দিকে চেয়ে ওনারা পুত্র শোক কিছুটা হলেও ভুলেছিলেন। তোমাকে বিয়ে করেছি বলে ওনাদের প্রতি আমার দায়বদ্ধতা আমি অস্বীকার করতে পারবো না। অর্ণব বলল, ও, তোমার বর্তমান শ্বশুর শাশুড়ির প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নেই? অবশ্যই আছে। মেয়েদের বুঝি শুধু স্বামী শ্বশুর বাড়ির প্রতি একমাত্র দায়বদ্ধতা থাকে? ধরে নাও না, ওনারাই আমার বাবা মা। আমি শুধুমাত্র ওনাদের অনুরোধে বিয়েতে রাজি হয়েছিলাম। বাহ, চমৎকার! তোমার নিজের ইচ্ছে ভালোবাসা কিছুই ছিল না? তনু বলল, আমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে বিয়ে করিনি, এটা যেমন সত্যি, আমার ইচ্ছেটা কখনো মুখ ফুটে উচ্চারণ করিনি, এটাও সত্যি। তুমি আমার বড় দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছিলে। তোমার এই পরিবারের প্রতি সহানুভূতিশীলতা, সন্তানহারা 2জন মানুষের প্রতি সহমর্মিতা আর পরিমিতিবোধ আমাকে মুগ্ধ করেছিল। কিন্তু তোমাকে বিয়ে করার কথা কখনো ভাবিনি। কিছু মুগ্ধতা অনেক সময় অন্তরালে রাখতে হয়। আমি আমার শ্বশুর শাশুড়ি দুঃসময় তাদের ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবিনি।
আমার স্বামীর মৃত্যুর পর তোমার ঘন ঘন যাওয়া আসা, যে উপকার করা, আমার প্রতি গোপন মুগ্ধতা দেখে প্রথম আমার শ্বশুর শাশুড়ির মনে হয়েছিল শুধুমাত্র তাদের জন্য আমি কেন গোটা জীবনটা স্যাক্রিফাইস করব। তাই ওনারা শুধু তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। তারপর তুমি নিজেই একদিন আমাকে প্রপোজ করে আমার শ্বশুর শাশুড়ির মত চেয়েছিলে, সঙ্গে খুব আপনজনের মতো অনেক অনেক প্রতিশ্রুতিও দিয়েছিলে। তাতাইয়ের জন্মের 1 বছর পর সেই তোমার চরিত্রটা হঠাৎই আমূল বদলে গেল। একটা বাচ্চা ছেলেকে 2জন বয়স্ক মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমাকে তারা মেয়ের জায়গায় বসিয়েছে, এটাই তাদের অপরাধ? তোমার বাবা মা আর তোমার সঙ্গে তো ছেলের রক্তের সম্পর্ক। অর্ণব বলল, রক্তের সম্পর্কে নমুনা তো দেখতেই পাচ্ছি। ছেলে তার বাবার সঙ্গে ছেড়ে তার পাতানো দাদু দিদুনের যাওয়ার জন্য হাত পা ছুঁড়ে কাঁদছে। তরু বলল, কাঁদবে না কেন? সেটা কি একবারও বোঝার চেষ্টা করেছ? তুমি তো একটু পরেই ল্যাপটপ খুলে বসবে। সেই সময় ছেলে কিছু আবদার করলে বা খেলতে চাইলে তুমি এমন ধমক দাও যে ছেলে ভয় আর তোমার কাছে ঘেঁষতেই চায় না। আর আমাদের বিয়ের পর তোমার বাবা মা 2 থেকে 3 বার 2-3 দিনের জন্য এসেছিলেন। সত্যি বলতে নাতির সঙ্গে ওনাদের কোনো বন্ডিংই তৈরি হয়নি। তুমি মাত্র 2 বার ছাড়া তোমার দেশের বাড়িতে আমাকে নিয়ে যাওনি। আসলে এই বিয়েটাতেই তোমার বাবা মার মত ছিল না। তাই তো তোমার ইচ্ছের বিরুদ্ধে জন্মেছে। হ্যাঁ সত্যি, ইচ্ছের বিরুদ্ধেই জন্মেছে। তোমাকে বিয়ে করে আমি কি পেলাম বলো তো? না দুজনে জীবনটা উপভোগ করতে পারলাম, না হানিমুন ছাড়া কোথাও ঘুরতে পারলাম। তার উপরে তোমার আর ছেলের ও বাড়ির প্রতি তীব্র আকর্ষণ আর টান। এই জন্যই মার এই বিয়েতে একদম মত ছিল না। তনু বলল, তুমি একজন বিধবা মেয়েকে বিয়ে করেছো বলে তোমার মার এই বিয়েতে মত ছিল না। স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলছো না কেন? তোমার বাবা মার এই বিয়েতে মত ছিল না জানলে বিয়েটা আমি করতামই না। তুমি আমার শ্বশুর শাশুড়ির কাছে মিথ্যে বলেছিলে তোমার বাবা মার পূর্ণ মত আছে, আর এই কারণে তুমি বিয়েটা দেশের বাড়ি থেকে না করে এখান থেকে করেছিলে। তোমার বাবা মা অতিথির মতো বিয়েটা অ্যাটেন্ড করেছিলেন। অবশ্য তাতাইয়ের অন্নপ্রাশনটা তোমার বাবা মার ইচ্ছেতে তোমাদের দেশের বাড়ি থেকে হয়েছিল। সেখানে আমি ওনাদের নিমন্ত্রণ করতে বলেছিলাম। তুমি আমার কথা না ফেলতে পেরে নিমন্ত্রণটা করেছিলে, কিন্তু আমি ওনাদের সঙ্গে নিয়ে যেতে চাইলে তীব্র আপত্তি করে বলেছিলে ওখানে ওনাদের কি পরিচয় দেবে? আমি একটা বিধবা মেয়ে বিয়ে করেছি এ কথা আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কেউ জানে না। অর্ণব বলল, দেখো তনু, আমি ওনাদের সম্মানের কথা ভেবেই আপত্তি করেছিলাম। আমার দেশের বাড়ি গ্রামে হলেও আমার বাবা মার একটা সম্মান আছে। তাদের একমাত্র ছেলের বউকে নিয়ে 5 জনে 5 কথা বলবে এটা তারা চায়নি। আর কে বলেছে তাদের অমতে তোমাকে বিয়ে করেছি? তোমাকে বিয়ে করার প্রস্তাবে বাবা মা প্রথম দিকে আপত্তি করলেও পরে মত দিয়েছিল। তনু বলল, উপায় না দেখে বাধ্য হয়েই মত দিয়েছেন। সেটা আমি কনফার্ম হলাম সেই দিন যেদিন তুমি স্নানে গেলে তোমাকে করা তোমার মায়ের ফোনটা আমি রিসিভ করলাম। আমি নিজে কানে তার অসন্তোষ আর ক্ষোভের কথা শুনেছি। তোমার মা বলছিলেন, বাবু, নাকের ডগায় শ্বশুর বাড়িতে থাকা একটা বিধবা মেয়েকে বিয়ে করার ফল এবার হাড়ে হাড়ে বুঝতে পারছিস তো? তার উপর চাকরি করা মেয়ে, সে তার আগের স্বামীর বাপ মাকে লুকিয়ে টাকা ঢালছে কিনা সেটাও তো তুই খোঁজ রাখিস না। টাকা না ঢাললে কি এমনি এমনি পুরনো বউকে নিয়ে কেউ এত আদিক্ষেতা করে? আমি পই পই করে তোকে এই বিয়ে করতে নিষেধ করেছিলাম। আমার কথা শুনিসনি, তুই জোর করে মত আদায় করেছিলি। তোর ছেলে এখন আর তোর ছেলে নয়, আমাদের বংশধরও নয়। সে আর তার মা তো পুরোপুরি এখন ওদের হয়ে গেছে। এই রাগেই আমি তোর কাছে যাই না, তোর বাবাকেও যেতে দিই না। তুই মাঝে মাঝে শুকনো কর্তব্য করতে আসিস, সেটাও বুঝি। আমার কথা না শুনে তুই যে ভুল করেছিস, সারা জীবন তোকে তার ভুলের মাসুল গুনতে হবে। কিরে, কথা বলছিস না যে? কথা থাকলে তো বলবি। আমি সবটা শুনে বাধ্য হয়ে বললাম, মা, আপনার ছেলে স্নানে গেছে। তোমার মা বললেন, আমার সব কথা গোগ্রাসে গেলার পর তোমার বোধোদয় হলো? শুনলেই যখন তখন বলছি, আমি যা বলেছি সব সত্যি বলেছি, আর অনেক জ্বালা থেকেই বলেছি। আমার প্রশ্ন হলো, তোমার মায়ের কথাগুলো কি তোমার কাছেও আজ সত্যি? তোমার কথায় আমার প্রাক্তন শ্বশুর মশাইয়ের অবস্থা যথেষ্ট সচ্ছল। তিনি একজন অবসরপ্রাপ্ত হেডমাস্টার মশাই, তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হয় না। অর্ণব বলল, তুমি আমার ফোনে আড়ি পেতেছিলে? এটা কত বড় অপরাধ তুমি জানো না? মা ছেলের কিছু ব্যক্তিগত কথা থাকতেই পারে। আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্ক খোলা পাতার মতো। তুমি বোধহয় ভুলে গেছো আমার ফোনও তুমি অনেকবারই রিসিভ করেছো। যাকগে, এসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই।
তাতাইয়ের অনেকক্ষণ সারা শব্দ পাচ্ছি না। আমি দেখি সবিতা মাসি তাতাইকে চুপ করাতে পারল কি না। আমি আবারও বলছি, এত কিছুর পরেও আমি তোমার সঙ্গে সংসারটা করতে চাই। শুধু তুমি নিজের বুদ্ধিতে চলো আর তোমার ভুল ধারণা থেকে বেরিয়ে এসো। তনু ঘর থেকে বেরোতেই সবিতা বলল, ম্যাডাম, তাতাই কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়েছে। তনু বলল, তাতাই খেয়েছে? হ্যাঁ, কষ্ট করে খাইয়ে দিয়েছি। ও দাদু দিদুনের বাড়ি যাবে বলে বায়না করছিল খুব। তুমি ওকে আজ বিকেলে নিচের পার্কে নিয়ে যেও, আর এখন কদিন ও বাড়ি যেও না। অর্ণবকে দ্বিতীয়বার চা দিতে এসে দেখল তার মোবাইলে রিং হচ্ছে। তনু ফোনের স্ক্রিনে বাবা নাম দেখে বলল, বলো বাবা। ও প্রান্ত থেকে প্রিয়তোষবাবু বললেন, এখনো পর্যন্ত দাদু ভাই এলো না কেন রে? ওর শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছে। ও আজ তার বাবার সঙ্গে সারাদিন থাকবে বলছে। তোদের আজ বেরোনোর প্রোগ্রাম আছে নাকি? ভাবছি বিকেলে একবার সবাই মিলে ঘুরতে যাব। বেশ বেশ, বেরিয়ে আয়। অর্ণব এ বাড়িতে অনেকদিন আসে না। একটা রবিবার দেখে দাদু ভাইকে নিয়ে তোদের একসঙ্গে এখানে খাওয়ার কথা বলেছিলি। আজ নিয়ে 3টে রবিবার তো চলেই গেল। তোদের একসঙ্গে আসার তো সময়ই হচ্ছে না। আসলে তোর সঙ্গে প্রায় প্রতিদিন দেখা হলেও অর্ণবের সঙ্গে অনেক দিন দেখা হয় না। তনু বলল, বাবা, ও কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে। আমি কাল স্কুল থেকে ফেরার পথে দেখা করব। অর্ণব বলল, এত মিথ্যে বলার তো দরকার ছিল না। তনু বলল, তাহলে কি বলতাম? আমাদের কাজ থেকে না ফেরা পর্যন্ত ছেলেটা যেখানে এত দিন ধরে অনেকটা সময় ওখানে কাটিয়ে আসে, সেখানে হুট করে আর যাবে না বলার কারণটা কি বলবো আমি? কেন, যা সত্যি সেটাই বলবে। বলবে আমি তোমার আর তাতাইয়ের ওখানে প্রতিদিন যাওয়া পছন্দ করছি না। আমি তো স্কুল ফেরার পথে মাত্র 1-8 ঘন্টার জন্যই যাই, আর সেই সময়টাতে তুমিও তো বাড়ি ফেরো না। সেটা তোমার হুকুমে আমি বন্ধ করতে পারবো না। ঠিক আছে, তোমার যাওয়াটা মেনে নিলাম, কিন্তু আমার ছেলেকে যেতে দেব না, এটাই আমার শেষ কথা। পরদিন স্কুল ফেরার পথে তনু ও বাড়িতে যাওয়া মাত্র শাশুড়ি মা মৃণালিনী বললেন, হ্যাঁ রে, আজও ছেলেটাকে পাঠালি না কেন? আমরা তো ওকে বুক দিয়ে যত্ন করে আগলে রাখি। এখানে এসে আয়াটার কোনো কাজই থাকে না। তোর বাবা বলছিল শুধু শুধু 1 গাদা টাকা খরচ করে আয়া রাখার আর দরকার নেই। তুই স্কুল যাওয়ার পথে ছেলেকে এখানে দিয়ে যাবি, ফেরার সময় নিয়ে যাবি। তনু বলল, মা, ওর বাবা বলেছে তাতাইকে সামনের বছর স্কুলে ভর্তি করে দেবে, তাই এখন থেকে টিউটর এসে ওকে তৈরি করবে। একটা আঁকার টিচারও রাখবে। এখন থেকে তাতাই মাঝে মাঝে 1-8 বার আসবে বাবা। প্রিয়তোষবাবু বললেন, তোদের কি মাথা টাথা খারাপ হয়েছে? দাদু ভাই তো এখনও দুধের শিশুরে। এই বয়সে ও কি পড়বে? এসব পাগলামি ছাড়। দরকার হলে তোদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির জন্য আমি ওকে ঠিক তৈরি করে দেব। মনে রাখিস, আমি স্কুলের একজন কড়া হেডমাস্টার মশাই ছিলাম। তনু মনে মনে বলল, আমি কতদিন যে দুদিক ব্যালেন্স করে চলবো জানি না। যে মানুষটার মানবিক রূপটা দেখে তোমরা আর আমি নিজেও মুগ্ধ হয়েছিলাম, সেই মানুষটার বেশ কিছুদিন ধরে কি আমূল পরিবর্তন হয়েছে সেটা যদি জানতে। আরও কি ইন্ধন দিচ্ছেন ওর মা। প্রিয়তোষবাবু বললেন, কি এত ভাবছিস রে মা? বাবার ওপর তোর ভরসা নেই? তনু বলল, বাবা, ওর বক্তব্য হলো নিজের জনের কাছে লেখাপড়াটা ঠিক হয় না। তাছাড়া ও আরও বলেছে, ছেলে এখানে ঘন ঘন এলে তোমাদের আদরে ও স্কুল বস হবে না। তোরও কি এটাই মত? আমাদের শুভ বেঁচে থাকলে আমাদেরও একটা নাতি কিংবা নাতনি থাকতে পারত। তখন তোরাও কি একই কথা বলতিস? তনু চমকে উঠে মনে মনে ভাবল, তাহলে কি বাবা সবটা বুঝে গেল? একটু চুপ করে থেকে বলল, বাবা, তোমাদের মতো দুর্ভাগ্য কারো জীবনে যেন না ঘটে। আমিও তো এই দুর্ভাগ্যকে মেনে নিয়ে আর বিয়ে করব না ঠিক করেছিলাম। তোমরা তো বারবার অনুরোধ করে আমাকে রাজি করিয়েই ছাড়লে। এমনকি এটাও ভেবেছিলাম তোমাদের আর আমার ভালো থাকার জন্য একটা বাচ্চা অ্যাডপ্ট করব। মৃণালিনী বললেন, মারে, আমরাও যে ঠিক করেছিলাম তোর আবার বিয়ে দেব। যে যাওয়ার সে তো চলেই গেল। তোর যে জীবনটা শুরু না হতেই শেষ হয়ে গেল। কিন্তু এত তাড়াতাড়ি হাতের কাছে অর্ণবের মতো উদার মনস্ক ভালো ছেলে উপযাজক হয়ে তোকে বিয়ের প্রস্তাব দেবে ভাবিনি। আমি তো আগে একজন মেয়ে। আমি অর্ণবের চোখে তোর জন্য ভালোবাসা আর মুগ্ধতা দেখেছিলাম। তোর মনটাও কি একটুও টলেনি? আর সেটাই তো স্বাভাবিক। তোর সামনে তো অনেকটা রাস্তা। সবার জীবনে একজন জীবনসঙ্গী থাকাটা খুব দরকার। তোর সন্তানের সুখী সংসার দেখে আমরা খুব শান্তিতে আছি। প্রায় প্রতিদিনই তোর সঙ্গে দেখা করতে পারছি, নাতিকে নাড়াচাড়া করে মানুষ করতে পারছি। এটাই আমাদের কাছে অনেক প্রাপ্তি। এক আবাসনে তোরা না থাকলে এই সুখটুকি কি পেতাম বল?
তোরাই যে এখন আমাদের বেঁচে থাকার অবলম্বন রে মা। প্রিয়তোষ বাবু বললেন, তনুমা, এরপর থেকে দাদুভাই যেদিন এখানে আসবে তুইও সেদিন আসবি। ছেলেটা তো পরের হাতে থাকবে, তোর ফেরার অপেক্ষায় সে ছটফট করবে। তুই এবার আয় মা। পিতৃসম শ্বশুরের মুখের দিকে চেয়ে অব্যক্ত একটা ব্যথায় তনুর বুকটা টনটন করে উঠল। উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি বাবা। মৃণালিনী বললেন, আসছি কি রে? আমি খাবার আনছি, খেয়ে যা। প্রিয়তোষ বাবু বললেন, তনুকে আর আটকিও না, ও নিজের বাড়ি গিয়ে খাবে। আর দিন রাত তাতাই তাতাই করে মেয়েটাকে এত অস্বস্তিতে ফেলো না। কেন বোঝো না, তাতাই শুধু তনুর ছেলে নয়, ও অর্ণবেরও ছেলে। ওরা নিজেদের ছেলের জন্য যা ভালো বুঝবে সেটাই করবে। তনু ভারাক্রান্ত মন নিয়ে ঘরে ফিরে এলো। এসেই আয়া মাসিকে বলল, মাসি, তাতাই কান্নাকাটি করেনি তো? করেনি আবার? বিকেলে ও বাড়ি নিয়ে যাব বলাতে কোনো রকমে থামিয়েছিলাম। বিকেলে আপনার কথা মতো পার্কে নিয়ে যেতেই ছেলের সে কি হাত পা ছুঁড়ে কান্না। এই দেখুন না কেমন অসময়ে ঘুমিয়ে পড়ল। ম্যাডাম, একটা কথা না বলে থাকতে পারছি না। আপনাদের ঝগড়াঝাঁটি মতবিরোধের জন্য ছোট্ট ছেলেটার শিশু মনে কতটা প্রভাব পড়ছে বুঝতে পারছেন? এরপর তো ছেলেটা মন ঘুষিয়ে ঘুষিয়ে অসুস্থ হয়ে পড়বে। সত্যি বলতে জন্মের পর থেকে তাতাই ওই বাড়িতেই মানুষ হয়েছে। ওনাদের মতো সজ্জন মানুষ আমি খুবই কম দেখেছি। ওনারা আমাকে তো কিছু করতেই দিতেন না, উপরন্তু আমার দুপুরে খাবারটাও আনতে দিতেন না। কি এমন হলো যে ছেলেটারও ও বাড়িতে যাওয়াটা একেবারেই বন্ধ করে দিলেন? তনু বলল, মাসি, তুমি কাল থেকে যেমন যাচ্ছিলে তেমন যাবে। শুধু তোমার স্যারকে বলার দরকার নেই। ও কখনো ফোন করলে একটু আড়ালে এসে বলবে তুমি বাড়িতেই আছো। মনে থাকবে? আমি বুঝতে পেরেছি, মনে থাকবে ম্যাডাম। মাস দুয়েক ধরে বেশ ভালোই চলছিল। তাতাই এমনিতেই তার বাবার কাছে ঘেঁষতে চায় না। তনু রুটিন মতো ও বাড়িতে যাওয়া আসা করছিল। প্রিয়তোষ বাবু খুব খুশি হয়ে একদিন বললেন, যাক, তোদের ঘাড় থেকে শেষ পর্যন্ত ভূত নামলো। তুই আমার বুদ্ধিমতী মেয়ে হয়ে অর্ণবের এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছিলি ভেবে তোর ওপর একটু অভিমান হয়েছিল। তনু ও বাড়িতে ফিরে তড়িঘড়ি ছেলেকে আগে বাড়ি পাঠিয়ে দিয়ে মাসিকে বলতো, তুমি বরং তাতাইকে আধ ঘন্টা পার্কে একটু ঘুরিয়ে বাড়ি নিয়ে যেও। বলা যায় না, অর্ণব হঠাৎ আগে ফিরলে যদি অশান্তি করে। তাতাই হাসি মুখে রাজি হয়ে যেত। তনু ভেবেছিল তাতাইয়ের স্কুলে ভর্তি হওয়া পর্যন্ত সামান্য লুকোচুরি চললে যদি সংসারের শান্তি বজায় থাকে, ছেলেটাও আনন্দে থাকে, তাহলে ক্ষতি কি? তাতাই স্কুলে ভর্তি হলে এখানে একটা বিশ্বাসযোগ্য যুক্তি অন্তত দিতে পারবে। শুধু রবিবার দিনটা না হয় অর্ণবকে অনুরোধ করবে একসঙ্গে তিনজন কোথাও বেরিয়ে আসবে। ছেলেকে আগের মতো হাসি খুশি দেখে অর্ণব একদিন বলল, দেখেছ তনু, তাতাই ও বাড়িতে না গিয়েও কেমন হাসি খুশি আছে, কি সুন্দর পার্কে খেলাধুলো করছে। দিনের বেশি সময়টা দুজন বৃদ্ধ বৃদ্ধার সান্নিধ্য, তাদের উটকো আদর ওর ভবিষ্যৎকে তো ঝরঝরে করে দিত। আসলে সবটা একটা অভ্যেসের ব্যাপার। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি ওর ভালোর জন্যই ওখানে যেতে নিষেধ করেছিলাম। এরপর তো তাতাইকে স্কুলে যেতে হবে, পরবর্তী সময় হস্টেলে যেতে হবে। তনু মনে মনে বলল, তাতাইকে যদি ও বাড়ি যাওয়া নিয়ে অর্ণব ছেলেকে কিছু জিজ্ঞেস করে তাহলে পর্দা ফাঁস হয়ে যাবে। এখনো পর্যন্ত সে ছেলেকে ও বাড়ি যাওয়া নিয়ে কিছু জিজ্ঞেস করেনি যখন, তখন নিজে থেকে কিছু বলবে না। অর্ণব বলল, কি গো, এখনও রাগ করে থাকবে? বিশ্বাস করো তনু, মা যাই বলুক, আমি তোমাকে খুব ভালোবাসি। এবার থেকে ছুটি ছাটায় আমরা তিনজন বাবা মার কাছে যাব। তোমার ওপর মা বাবার রাগ অভিমানটা ভাঙা দরকার। সেই সঙ্গে তোমার আর তাদের নাতির সঙ্গে বন্ডিংটাও খুব দরকার। আফটারঅল তাতাই তো তাদের একমাত্র বংশধর, আর তুমিও তাদের একমাত্র পুত্রবধূ। প্ল্যানটা কেমন বললে না তো? মানছি তোমাকে ওখানে যেতে আপত্তি করাটা আমার ভুল হয়েছে। সত্যি বলতে ওনাদের ফ্ল্যাট, টাকা পয়সা যা কিছু আছে সেসব তো ওনারা ভবিষ্যতে তোমাকেই দেবেন। বিনিময়ে তোমার একটু সান্নিধ্য, ওনাদের কিছু ছোটোখাটো প্রয়োজন মেটানো, মাঝে মাঝে কিছু উপহার দেওয়া তো তোমার কর্তব্য। এতক্ষণ তনু মুখ বন্ধ করে সব শুনছিল। এবার আর থাকতে না পেরে বলল, সত্যি তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। ওনারা সবটুকু আমাকেই দেবেন এটা তুমি ভাবলে কি করে? আর আমি কিছু পাওয়ার প্রত্যাশায় ওখানে যাই, এই ধারণাটাই বা তোমার হলো কি করে? কেন? ওনারাই তো বলেছেন তুমি ওনাদের মেয়ে, ওটাই নাকি তোমার বাপের বাড়ি। ওহো, এই বুদ্ধিটা বুঝি তোমার মা দিয়েছেন? অর্ণব রেগে গিয়ে বলল, যদি বলেই থাকে ভুল কি বলেছে? তনু বলল, এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল। তোমার মুখোশে ঢাকা মুখটা আমার চেনা উচিত ছিল।
আর কত নিচে নামবে বলো তো? অর্ণব বলল, তাহলে কিসের জন্য তুমি ও বাড়িতে নিত্যি হাজিরা দিতে যাও? সেটা তুমি বুঝবে না, আর তোমাকে বারবার বোঝাতে আমি বাধ্য নই। তুমি কি যেন বললে? আমাকে বিয়ে করা তোমার ভুল সিদ্ধান্ত ছিল। আমার মতো প্রতিষ্ঠিত অবস্থাপন্ন ছেলেকে বিয়ে করা তোমার কল্পনাতেও কখনো ছিল? এই রকম বিলাসবহুল জীবন কখনো কাটিয়েছ? আমি ইচ্ছে করলে তো তোমার স্ট্যাটাসের তোমার চেয়ে ঢের বেশি সুন্দরী ফ্রেশ মেয়েকে বিয়ে করতে পারতাম। তোমার তো আমার প্রতি কৃতজ্ঞ ও অনুগত থাকা উচিত ছিল। তনু বলল, তাই বুঝি? ওই ফ্রেশ মহিলা বুঝি তোমার ইচ্ছের দাসী হয়ে থাকতো? তাহলে সেটা করলে না কেন? কেন দিনের পর দিন ছল ছুতোয় ও বাড়িতে ঘুরঘুর করতে? তুমি বুঝি বিয়ের প্রস্তাবটা আমার প্রতি করুণা করে দিয়েছিলে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি একটা হাই স্কুলে চাকরি করি। বিয়ে না করলেও আমার একটা অবলম্বন ছিল। তবুও আমিও ইচ্ছে করলে একজন প্রকৃত হৃদয়বান, উদারমনস্ক, নিরহংকার পুরুষকে জীবনসঙ্গী করতে পারতাম। আজ তোমার প্রতি আমার শুধু করুণা হচ্ছে। শুধুমাত্র তোমার প্রতি করুণা করে আর তাতাইয়ের মুখের দিকে চেয়ে আমি আজও এই সংসারে আছি। তনু যে ভয়টা করছিল সেটাই একদিন ঘটল। সেদিন কি একটা কারণে অর্ণবের অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। অন্যদিন তার ফিরতে সন্ধে 7:30-8টা বেজে যায়। অর্ণব 3:30 বাড়ি ফিরে তাতাই আর আয়ামাসিকে দেখতে না পেয়ে নিচের পার্কটা তন্ন করে খুঁজে নিশ্চিত হলো তাতাই ঠিক ওই বাড়িতেই গেছে। তাহলে তনুর নির্দেশে আয়ামাসি তাতাইকে ও বাড়িতে নিয়মিত নিয়ে যায়। প্রচণ্ড রাগে তার শরীরটা জ্বলতে লাগলো। না, আজ তাকে একটা হেস্তনেস্ত করতে গেলে মাথা ঠান্ডা রাখতেই হবে। তনু প্রতিদিনের মতো তাতাইকে আধ ঘন্টা আগেই পার্কে পাঠিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যেই বাড়ি ফিরল। ফ্ল্যাটটা ভিতর থেকে বন্ধ দেখে ভাবল, এখনও কি সবিতা মাসি তাতাইকে নিয়ে পার্ক থেকে ফেরেনি? দরজা খুলতে অর্ণবকে দেখে চমকে গিয়ে বলল, তুমি এত তাড়াতাড়ি? অর্ণব ব্যঙ্গের হাসি হেসে বলল, তাড়াতাড়ি ফিরে খুব অসুবিধে ফেললাম নাকি? তাতাই কোথায়? ও তো পার্কে এখন খেলছে। বলতে বলতেই তাতাই ফিরে এলো। অর্ণব ছেলেকে বলল, আজ সারাদিন কোথায় ছিলে? তাতাই রিনরিনে গলায় বলল, দাদু দিদুনের কাছে, তারপর পার্কে খেলেছি। আচ্ছা বাবু, তুই কি প্রতিদিন তোর দাদু দিদুনের কাছে যাস? হ্যাঁ, যাই তো। দিদুন আমাকে খাইয়ে দেয়, দাদু আমার সঙ্গে খেলা করে, গল্প বলে। বাবা, তুমি এমন রাগি রাগি মুখ করে আছো কেন? অর্ণব ছেলের কথার কোনো উত্তর না দিয়ে বলল, তনু ঘরে এসো, কথা আছে। তনু ঘরে এসে বলল, বলো, কি বলবে? বলবে তো তুমি। সেদিন তুমিই না বড় বড় নীতি আদর্শের বুলি আউড়িয়েছিলে। দিনের পর দিন আমার সঙ্গে মিথ্যে বলার সময় তোমার নীতিজ্ঞান কোথায় ছিল? তনু বলল, আমি পরকীয়া বা খুন করার মতো কোনো অপরাধ করিনি। নিজের ছেলের ভালো থাকার জন্য যা করেছি বেশ করেছি, বরং তোমার আচরণটাই অস্বাভাবিক। ছেলেটা একটু বড় হয়ে স্কুলে ভর্তি হয়ে গেলে কবারই বা যাওয়ার সময় পাবে। প্লিজ একটু মেনে নাও না। হঠাৎ করে ছেলেটাকে তার দাদু দিদুনের কাছে যেতে না দিলে সে কি ভালো থাকবে? অর্ণব বলল, ও তাতাই তোমার ছেলে? ভুলে যেও না, তাতাই আমারও ছেলে। আমিও ছেলের ভালোর কথা ভেবে ও বাড়িতে যেতে দেব না। আমি কালই সেন্টার থেকে নতুন আয়া আনব। বেলা 10টা থেকে 12টা পর্যন্ত একটা টিউটার ওকে গল্পের মাধ্যমে পড়ানোতে ব্যস্ত রাখবে। খাওয়ার পর তাতে 2 ঘন্টা ঘুমোবে। বেলা 2:30টা থেকে একজন আঁকার টিউটার আসবে। বিকেলে কিছুক্ষণ পার্কে খেলা করবে। এই রুটিন ওকে মেনে চলতে হবে, এটাই আমার শেষ কথা। তনু বলল, তোমার কি সত্যি মাথা খারাপ হয়ে গেল? পুরো 3 বছর এই আয়া মাসিকে দেখে ছেলে অভ্যস্ত। আমি কিছুতে অন্য আয়া রাখব না, এটাও আমার শেষ কথা। ঠিক আছে, কিন্তু আর একটা বারও যদি তাতাই ও বাড়িতে যায় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুমি কি মানুষ? তুমি কিন্তু এবার সহ্যের সীমা অতিক্রম করছো, আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করছো। তনু মুখে এ কথা বলল বটে, কিন্তু এই সিদ্ধান্ত নিতে গেলে তাকে তো এই সংসার ভেঙে চলে যেতে হয়। এই 4 বছরে সে তিল তিল করে সংসারটা সাজিয়েছে। বিয়ের পরপর অর্ণবও একসঙ্গে দোকান ঘুরে ঘুরে দরজা জানালার পর্দা থেকে শুরু করে কত যে ঘর সাজানোর জিনিস কিনেছে তার ঠিক নেই। তাতাইয়ের জন্মের পরও তনু অর্ণবের ভালোবাসায় ডুবেছিল। এখন মনে হচ্ছে সবটাই অভিনয়। হয়তো স্ত্রী আর ছেলের প্রতি তার আগ্রাসী অধিকার বোধ সহ্য করে তার ইচ্ছের পুতুল হয়ে থাকাটাই সে চেয়েছিল। না, এবার তাকে ভাবতেই হবে। এভাবে সারা জীবন সে কিছুতেই থাকতে পারবে না। পরদিন থেকেই তাতাইয়ের ও বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল। ওর বাবার জন্য শুরু হয়ে গেল ছেলেটার যান্ত্রিক জীবন। তনু আর লজ্জায় ও বাড়িতে যাওয়া বন্ধ করলো।
এখন একটা ফোন করতেও তার সংকোচ হচ্ছে, পাছে তার বাবা মা তাতাই কেন যাচ্ছে না বলে কিছু জিজ্ঞেস করে। তনুকে স্বস্তি দিতে একদিন প্রিয়তোষবাবু তনুকে ফোন করে বললেন, তনু মা, তোরা কেমন আছিস? দাদুভাই নিশ্চয়ই তার দুটো নতুন টিউটার নিয়ে ব্যস্ত আছে। অর্ণব ঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমি পুরনো দিনের মানুষ, চিরকাল বাংলা মিডিয়ামে পড়িয়েছি। তুই লজ্জা পাস না মা? তুই শুধু মাঝে মাঝে ফোন করিস। তোর দূরে বিয়ে হলে ফোনেই তো শুধু যোগাযোগ থাকতো, আর তোর এখানে ঘন ঘন আসার দরকার নেই। স্বামী সন্তান নিয়ে তুই সুখে থাকলে আমরাও শান্তিতে থাকবো। তোর মাকে আমি বুঝিয়েছি। বাবা কথাগুলো যে কতটা গভীর অভিমান থেকে বলেছে সেটা বুঝেও তনু চুপ করে থাকলো। মনে মনে বলল, সুখী সংসারই বটে। তার বাবা কি একটু অনুভব করতে পারছে না তাদের কন্যা সমা পুত্রবধূর সুখী সংসারের চিত্রটা ঠিক কতটা সুখের? শুধু তনুর সংসারটা টিকিয়ে রাখার জন্য সব বুঝেও তার পিতৃসম শ্বশুরমশাই আপ্রাণ চেষ্টা করছেন। ও বাড়ি থেকে বাবা মার ফোন আসা বা তনুর নিজের ফোন করাটাও এখন যান্ত্রিক নিয়মের মতো মনে হয়। আগে প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে ও বাড়িতে নিয়মিত যেত বলে ফোন করা তেমন দরকার হতো না। এখন মাঝে মাঝে ফোন করলেও তনু ইচ্ছে করে তাতে এই প্রসঙ্গটা এড়িয়ে চলে। ফোনটা বরাবর বাবা ধরে। 4-5 দিন আগে ফোনে তনু মার সঙ্গে কথা বলতে চেয়েছিল। মা রান্নায় ব্যস্ত আছে বলে বাবাও কেমন এড়িয়ে গেল। দিন 15 পর তনু আর থাকতে না পেরে ও বাড়িতে গিয়ে দেখল ফ্ল্যাট তালা বন্ধ। পাশের ফ্ল্যাটের এক কাকিমা বলল, ওনারা তো 3 দিন আগে বেনারস চলে গেছেন, তুমি জানতে না তনু? তনু আশ্চর্য হয়ে গেল। 4-5 দিন আগেই তো বাবার সঙ্গে তার কথা হয়েছিল, তখন তো বাবা বেনারস যাওয়ার কথা বলেনি। তনু একটু চুপ করে থেকে বলল, না কাকিমা, আসলে বাবা এর আগে 2বার বেনারস যাওয়ার টিকিট কেটে শুধু মার কিছু সমস্যার জন্য ক্যান্সেল করতে হয়েছিল। যাওয়া মনে হয় হঠাৎই ঠিক হয়েছে। ঠিক আছে কাকিমা, আমি বাবাকে ফোন করে নেব। ফ্ল্যাটের এক সেট চাবি উনি আমাকে দিয়ে গেছেন। আমি ওনাদের কাজের মাসিকে দিয়ে মাঝে মাঝে ঘরদোর পরিষ্কার করাই। তুই কি চাবি খুলে ভেতরে যাবি? না কাকিমা, আমি আসছি। বাড়ি ফেরার আগে একবার পার্কটা উকি মেরে দেখল। তাতাইয়ের ম্রিয়মান মুখটা দেখে তনুর বুকটা ফেটে গেল। তনু কাছে গিয়ে বলল, তুই খেলছিস না কেন সোনা? দেখ তো তোর মতো কত ছেলে খেলা করছে। তাতাই বলল, মা, আমি দাদুর বাড়ি কোনোদিন যাব না। কেন যাবি না? কিন্তু তোর দাদু দিদুন যে অনেক দিনের জন্য বেনারসে বেড়াতে গেছেন, ওরা ফিরলে তোকে নিয়ে যাব। এখন বাড়ি চল। তনু বাড়ি ফিরেই বাবাকে ফোন করলো। প্রিয়তোষবাবু ফোনটা ধরে বলল, রাগ করিস না মা, তোকে আজই ফোন করতাম। আসলে তোর মা ইদানিং তাতাইয়ের জন্য বড্ড অবুঝের মতো আচরণ করছিল। ঠিক মতো খাওয়া দাওয়া করছিল না। ঘুমের ওষুধ খেয়েও এক ঘুম পর থেকেই জেগে বসে থাকতো। আমি তো সবটা জেনে মেনেই নিয়েছিলাম। তোর মাকে আমি অনেক বোঝানোর চেষ্টাও করেছিলাম। নিজেদের একমাত্র ছেলের মৃত্যুটা যদি সহ্য করতে পারি, তাহলে পরের মেয়ে আর তার ছেলের ওপর এতখানি প্রত্যাশা করাটা কি ঠিক? এই সহজ কথাটাও কিছুতেই বুঝতে চাইতো না। তাই বাধ্য হয়ে তড়িঘড়ি এখানে আসার সিদ্ধান্ত নিতে হলো। আর সেটা সম্ভব হলো শুভর এক বন্ধুর সাহায্যে। সেই তৎকালের 2টো টিকিটের বন্দোবস্ত করেছিল, সেই সঙ্গে একটা ভালো আশ্রম ঠিক করে দিয়েছে। তনু বলল, বাবা, তুমি ঠিকই বলেছ। সত্যিই তো, আমি তো তোমাদের পরের মেয়ে। সেই জন্যই তো বেনারস যাবার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করনি। প্রিয়তোষবাবু বললেন, রাগ করিস না মা। বিয়ের পর মেয়ের সন্তানের ওপর বাবা মায়ের কতটুকু অধিকার থাকে। তুই যদি আমাদের নিজের মেয়ে হতিস, তাহলে বিয়ের পর কতটুকু কর্তব্য করতে পারতিস বলতো? আজকালকার দিনে কটা ছেলে মেয়ে বাবা মার প্রতি ঠিকঠাক কর্তব্য করে? তুই তো আমাদের ব্যতিক্রমী মেয়ে রে মা। তুই শুধু একটা কথা জেনে রাখ, আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমরা তোর মাথার ছাতা হয়ে থাকব। কোনো ঝড় তোর ওপর আসতে দেব না। তুই নিজেকে কখনো একা ভাবিস না। তনু বলল, তোমরা কবে ফিরবে বাবা? মা এখন ভালো আছে? তোর মার এই জায়গা আশ্রম সব খুব ভালো লেগেছে। আপাতত মাসখানেক তো থাকবো। আমরাই 2 দিন গঙ্গায় সন্ধ্যারতি দেখে এসেছি। ভাবছি তোর মা এখানে থেকে যদি ভালো থাকে, তাহলে বছরের বেশি সময়টা এখানেই থাকবো। তনু বলল, সেই ভালো বাবা। আমি তোমাদের স্বাবলম্বী মেয়ে হয়েও পরাধীন। তাতাইয়ের জন্ম না হলে একটা সিদ্ধান্ত নিতে পারতাম। আমার নিজের বলতে তো কেউ নেই। মেয়েদের বোধহয় নিজস্ব আস্তানা বলে কিছু থাকে না বাবা। সব অবস্থায় মেয়েরা অসহায়। মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার নাম মেয়ে জীবন। নিজের বাবা মার স্মৃতি আমার কাছে ধূসর। একমাত্র দাদা বিয়ে দিয়ে কর্তব্য করে আর যোগাযোগ রাখে না। বাবা মায়ের মতো একান্ত আপনজন বলতে তোমরা ছিলে। সেই আমার জন্যই আজ তোমাদের দেশ, নিজের চেনা আস্তানা ছাড়তে হলো। প্রিয়তোষ বাবু বললেন, এসব তুই কি বলছিস মা?
তুই তো আমাদের কাছে সেরকম ছিলি না মা। আর কে বলেছে তোর কেউ নেই? আমাদের বাড়ি কি তোর কাছে কি নিজের বাড়ি নয়? আসলে তোর মা ছেলের শোকটা ভুলতে পারেনি। সে অবুঝ হলে তুইও কি অবুঝ হবি মা? তুই তো আমাদের সন্তানের শূন্য স্থানটা পূর্ণ করেছিস। আমি তোকে ঘন ঘন আসতে নিষেধ করেছিলাম বলে কি বুড়ো ছেলেটার ওপর রাগ করেছিস মা? আমরা তো একেবারে চলে আসিনি। তোর মার মনটা ঠিক হলে একবার যাব, তবে তোর ভালোর জন্য, আমাদের ভালো থাকার জন্য মাঝে মাঝে যাব। তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ রে, দাদু ভাই অর্ণব ভালো আছে তো? তনু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভালো আছে। তোমরাও ভালো থেকো বাবা। দিন 10 পর এক শনিবার অর্ণব বলল, তনু, আজ তোমাকে একটা সুখবর দেব। আগামীকাল বাবা মা আসছে। এবার ওরা 10-12 দিন থাকবে। এতদিন পর বাবা মা নিজে থেকে আসতে চাইছে, এটা কি কম আনন্দের কথা? একবার নাতির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে দেখবে ওরা এরপর ঘন ঘন আসবে। তোমার আমার ওপর যেটুকু রাগ অভিমান আছে সেটাও গলে জল হয়ে যাবে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু মতবিরোধ ঝগড়াঝাটি হতেই পারে, সেটা মনে পুষে রেখো না। কিছু বলছো না যে? তনু বলল, আমার কিছু বলার নেই বলে বলছি না, শুনছি তো। বাবা মা নিজের ছেলের কাছে আসবেন, এ তো খুব আনন্দের কথা। শোনো তনু, মা যদি একটু আধটু কথা টথা শোনায় তাহলে ইগনোর করো। বুঝতেই পারছো, বিয়েটা আমি নিজের পছন্দে করেছি বলে ওদের মনে অভিমান তো আছেই। তনু বলল, আমাকে কি করতে হবে? সেটাও তোমাকে বলে দিতে হবে? একটু হাসি মুখে আদর আপ্যায়ন করবে, খাতির যত্ন করবে। তোমার হাসি মুখ তো এখন বিরল। দয়া করে আমার বাবা মার সামনে বেজার মুখে থেকো না। মেয়েদের এত জেদ ভালো না। তনু বলল, জেদ আর দেখাতে পারলাম কোথায়? ভেবো না, শ্বশুর শাশুড়ির প্রতি আমি যথাযথ কর্তব্য করব। অর্ণব বলল, তাহলে চলো আজ সবাই মিলে একটু শপিং করে বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আজ আমার খুব আনন্দের দিন। আমি আজ হাত খুলে বাবা মা আর তোমাদের জন্য শপিং করব। আমি না হয় আজ একটু সকাল সকাল চলে আসব। তনু মনে মনে ভাবল, বাবা মা বেনারস গেছে, এই খবরটা নিশ্চয়ই জেনে গেছে, তাই এত আনন্দের ঘটা। আর সেটা সেলিব্রেট করতেই ওর বাবা মা আসছেন। অর্ণব বলল, কি এত ভাবছো? আজ সব কেনাকাটা তোমার পছন্দে হবে। তনু বলল, বাবা মা এলে তুমি বরং ওনাদের সঙ্গে নিয়ে কেনাকাটা করো। ঠিক আছে, বাবা মার পোশাক আমি পছন্দ করে দেব, তুমি স্কুল থেকে ফিরে রেডি থেকো। আমার সময় হবে না, স্কুলে একটা জরুরি মিটিং আছে, ফিরতে দেরি হবে। সবিতা মাসিকে আমি না ফেরা পর্যন্ত থাকতে বলেছি। অর্ণব বলল, বাহ, অজুহাত ঠোঁটের ডগায় তৈরি থাকে, তাই না? আমি বুঝি না কিছু। অর্ণব সেদিন একগাদা কেনাকাটা করে বাড়ি এসে হইচই করে বলল, কইরে তাতাই, দেখ তোদের সবার জন্য কত কি কিনে এনেছি, মাকেও ডাক। তনু এসে বলল, তুমি চা খাবে তো? অর্ণব বলল, পরে খাবো, আগে কি কিনলাম দেখবে না? এই দেখো, তাতাইয়ের 2 সেট পোশাক, তোমার একটা সিল্কের শাড়ি, মায়ের জন্য 2টো শাড়ি, বাবার জন্য শার্ট প্যান্টের পিস, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ গিফট আছে। তুমি তো গেলে না, কেমন হয়েছে বলো? 1 মিনিট, এই দেখো, তোমার জন্য 1 জোড়া কানের টপ এনেছি। কি এবার খুশি তো? তনু বলল, তোমাকে এত খুশি হতে বহুদিন দেখিনি। যাগে, দুলটা তোমার মাকে দিও। মাকে পরে কিনে দেব? আচ্ছা, মা এলে না হয় মাকেও কিনে দেব। ওটা তোমার নাম করে এনেছি। রবিবার সকালে উঠেই অর্ণব হাঁক ডাক করে বলল, তাতাই বাবু, চটপট উঠে পড়ো বাবু, আজ যে তোর দাদু ঠাম্মি আসবে রে। তাতাই ধর্মড় করে উঠে বসে বলল, মা, আজ দাদু দিদুন এখানে আসবে? তনু বলল, না সোনা, আজ তোর দাদু ঠাম্মি আসবে। তোকে বলেছিলাম না তোর দাদু দিদুন অনেক দিনের জন্য বেড়াতে গেছেন? অর্ণব বলল, তাই নাকি? কই, আমি তো জানতাম না। আমি তো ভাবলাম ওনাদের যাওয়ার আনন্দে তুমি এত কিছু কেনাকাটা করেছো। জানলে কি করতে? আহা, জানলে আমি তো ট্রেনে তুলে দিয়ে আসতে পারতাম। যাকগে, ওনারা যেখানে ভালো থাকবেন সেখানে থাকা ভালো। তনু বলল, চা খেয়ে বাজারটা একটু বেশি করে নিয়ে এসো, আজ আমি রান্না করব। অর্ণব খুশি হয়ে বলল, তনু, একটা অনুরোধ করব? তনু বলল, অনুরোধ না হুকুম? বলো, রাখার হলে রাখবো। অর্ণব বলল, বাবা মা তো এই প্রথমবার 10-12 দিনের জন্য আসছে, তুমি অন্তত 7 দিনের জন্য স্কুল থেকে ছুটি নেবে। পরপর 7 দিন ছুটি নিতে হলে আমাকে মেডিকেল নিতে হবে। ওনারা তো ছেলের কাছে বেড়াতে আসছেন, কোনো বিপদ আপদ হলে অবশ্যই মেডিকেল নিতাম। তোমার এই হুকুমটা আমি মানতে পারলাম না। তা পারবে কেন? এটা যদি তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি ক্ষেত্রে হতো তাহলে নিশ্চয়ই পারতে। খবরদার বলছি, ওনাদের নিয়ে একটাও বাজে কথা বলবে না। অর্ণবের বাবা মা 10 দিনের জায়গায় প্রায় 1 মাস থেকে গেলেন। ছেলে মনে হয় আগেই জানিয়েছিল ও বাড়ি এখন তালাবন্ধ।
তাদের নাতির ও বাড়ি যাওয়া ছেলে অনেক আগেই বন্ধ করে দিয়েছে, এ খবরও পেয়েছেন। তাই 1 মাসে তারা তনুর সঙ্গে কোনো অশান্তি না করে তাকে প্রায় ইগনোর করেই বহাল তবিয়তে থেকে গেলেন। গোটা কলকাতা প্রায় চষে বেড়ালেন। অর্ণব তার গাড়িটা 1 মাসের জন্য একটা ড্রাইভার দিয়ে বাবা মার জন্য ছেড়ে দিয়েছিল। তাতাই নতুন মানুষ দেখে প্রথম প্রথম তাদের কাছে ঘেঁষতেই চাইছিল না। অর্ণবের ধমক ধামকে 1-8বার দাদু ঠাম্মির কাছে যেত, পরে নিজে থেকে দাদু ঠাম্মির কাছে ঘুরঘুর করত। তবে দাদু ঠাম্মি নাতি পেয়ে যে হামলে পড়ে আদর করছিল এমনটাও নয়। অর্ণবের ইচ্ছা ছিল বাবা মার সঙ্গে তাতাইও বেড়াতে যাক। তাতাইও যাওয়ার জন্য বায়না ধরেছিল, কিন্তু ওনারা নাতির ধকল নিতে পারবেন না বলে সঙ্গে নেননি। তনু প্রতিদিনই বেনারসে ফোনে যোগাযোগ করে। একদিন বেনারস থেকে প্রিয়তোষ বাবু ফোন করে তনুকে বললেন, তনুমা, আমি দিন 10 আগে কলকাতা ফেরার টিকিট বুক করেছিলাম। টিকিট কনফার্ম হয়ে গেছে। আমরা সামনের মঙ্গলবার দুপুরে বাড়ি পৌঁছবো। কাজের মাসিকে প্রতিদিন ফ্ল্যাট পরিষ্কারের জন্য ব্যবস্থা করে এসেছিলাম। তুই শুধু একবার দেখে নিতে পারবি মা? তনু বলল, বাবা, আমি কাকিমার কাছে চাবি নিয়ে কাজ দেখে খাটের চাদর টাদর পাল্টে দেব। আর তোমাদের দুপুরের ভাত আমি রান্না করে নিয়ে যাব। আমরা মাত্র 10 দিনের জন্যই যাব। আমার নিজেরও কিছু কাজ আছে। তোর মা তোকে আর তাতাইকে একবার দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তুই এই কটা দিন একবার করে তাতাইকে আসতে দিবি মা? তনু বলল, তাতাই আসবে বাবা, ওরও তোমাদের জন্য মন খারাপ করে। রবিবার এক ফাঁকে তনুও বাড়ি গিয়ে দেখল পাশের বাড়ির কাকিমা কাজের মাসিকে দিয়ে দাঁড়িয়ে থেকে ফ্ল্যাট পরিষ্কার করাচ্ছেন। তনুকে দেখে বলল, প্রিয়দার আসার খবর পেয়েছ? তনু বলল, হ্যাঁ কাকিমা, আমি বিছানার চাদর পাল্টে একটু গোছকাজ করতে এলাম। বাবা মঙ্গলবার দুপুরের মধ্যেই আসবেন। আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসব। চাবিটা আমি নিয়ে যাব। মাসি, তুমি বরং মঙ্গলবার বিকেলে থেকে এসো। বাড়ি ফিরতেই অর্ণব বলল, কি ব্যাপার তনু, তুমি কি আজকাল মর্নিং ওয়াক শুরু করেছো নাকি? না, তোমাকে বলা হয়নি। বাবা মা পরশু বেনারস থেকে 10 দিনের জন্য ফিরছেন। আমি ওখানে গিয়ে একটু ঘরদোর গোছগাছ করে দিয়ে এলাম। তুমি বাজার থেকে ভালো মাছ, সবজি আর কিছু চিকেন নিয়ে এসো। ওই দিন আমি এখান থেকে রান্না করে দিয়ে আসবো। আর একটা কথা, এই কদিন তাতেই আগে যেমন যেত তেমন যাবে। আমি ফেরার পথে নিয়ে আসবো। প্লিজ, এটা নিয়ে তুমি অশান্তি করো না। অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল, দেখো, আমার পরিচিত পড়শিকে ভালো মন্দ খাওয়ানোর জন্য আমি খরচ করতে আমার আপত্তি নেই, কিন্তু তাতাইকে আমি কোনো মতেই ওখানে যেতে দেব না। দাদু ঠাম্মির সঙ্গে ছেলেটার বহু কষ্টে একটা বন্ডিং তৈরি হয়েছে, সেটা আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না। তনু বলল, আমার নিজের বাবা মা বেঁচে থাকলে তাদেরও কি একই কথা বলতে? অবশ্যই বলতাম না, কারণ ওনারা অন্তত আমার বাচ্চা ছেলেটার ব্রেন ওয়াশটা করতেন না। তুমি মঙ্গলবার নিশ্চয়ই স্কুল কামাই করবে। ঠিক বলেছ, আমি সেদিন নিজে রান্না করব। বাহ, চমৎকার। একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমি মঙ্গলবার তাতাইকে আয়ামাসি সহ বাবা মার কাছে রেখে আসব। ওনারা চলে গেলে তাতাইকে নিয়ে আসব, কারণ তোমাকে আমি বিশ্বাস করি না। তনু বলল, ছেলেকে নিয়ে তোমার এত অধিকারবোধ আর নিষ্ঠুরতা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তোমার একবারও মনে হচ্ছে না ওইটুকু ছেলে মাকে ছাড়া থাকবে কি করে? তোমার কথায় তাতাইয়ের এতদিন ও বাড়ি যাওয়া বন্ধ করে ভুল করেছি। এবার তাতাই যাবে। তুমি ওনাদের সঙ্গে সম্পর্ক নাই রাখতে পারো, আমার আর আমার ছেলের সঙ্গে বাবা মায়ের আজীবন সম্পর্ক থাকবে। অর্ণব ক্রূর হাসি হেসে বলল, তাই নাকি? বেশ বেশ, ফলেন পরিচিয়তে। সেদিন বিকেলে আয়ামাসির সঙ্গে তনু ছেলেকে নিয়ে পার্কে এলো। রবিবার দিনটা তনু সঙ্গে থাকে বলে তাতাই আনন্দে থাকে, ছুটোছুটি করে খেলাধুলো করে। তনু আয়ামাসিকে তাতাইয়ের ওপর নজর রাখতে বলে একটা ফাঁকা বেঞ্চে বসে নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে বসল। বিয়ের পর তাতাইয়ের মা হওয়া তার কাছে বিরাট প্রাপ্তি। তার বাইরে সে তার দাম্পত্য জীবনে কি আদৌ সুখী? বিয়ের 1-1.5 বছর পর্যন্ত অর্ণবের উদ্দাম ভালোবাসা ছিল। ও বাড়িতে যাতায়াতের সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল, যদিও তাড়াতাড়ি বাচ্চা পেটে আসার পর বাচ্চাটা অ্যাভয়েড করার জন্য একরকম ঝুলোঝুলি করেও শেষ পর্যন্ত মেনে নিয়েছিল। কিন্তু যবে থেকে তাতাই আধো আধো গলায় প্রথম মা বাবার ডাকের পর দাদু আর দিন মানে দিদুন বলতে পারতো না বলে দিন ডাকতে শিখল, তখন থেকেই ও বাড়ির ওপর তার বিষ নজর। এই দাদু আর দিন ডাক যে তার নিজের দাদু ঠাম্মিকে ডাকছে না, সেটা অর্ণব বুঝতে পারত। ওর বাবা মা তো জন্মের পর আর 2-1 বার মাত্র এসেছিলেন, তাও মাত্র কয়েকদিনের জন্য। আসলে অর্ণবের বাবা মা কোনোদিনই তাকে মেনেই নেয়নি। না হলে তনু অনেকবার তাদের কাছে যেতে চেয়েছিল, অর্ণব নিয়ে যেতে চায়নি। বলেছিল, বাবা মা তোমাকে নিজে যেতে বললে নিয়ে যাব। শুধুমাত্র ছেলের ওপর অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই তারা এইবার প্রথম এসে এতদিন থেকে গেলেন। নাতির সঙ্গেও যে তাদের খুব হামলে পড়া ভাব, সেটাও নেই। সেই যে মনে মনে ও বাড়ির ওপর অর্ণবের জাত ক্রোধ ও ভুল ধারণা তৈরি হলো, সেটা দিন দিন এখন অমানবিক পর্যায়ে চলে এসেছে।
ওর নীচতা ক্রূরতা এখন সহ্যের সীমা অতিক্রম করছে। সে এতদিন সব অন্যায় মেনে নিয়েও অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করেছে, শুধুমাত্র তাতাইয়ের মুখের দিকে তাকিয়ে। এবার তার সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতেই বেনারস থেকে বাবার ফোন। তনু বলল, বাবা বলো, তোমাদের গোছানো গাছানো রেডি? হ্যালো বাবা, কথা বলছো না কেন? বাবা, বাবা, কি হলো? প্রিয়তোষ বাবু বললেন, মারে, তোর মার নেই। কাল রাতে বুকে প্রচণ্ড যন্ত্রণা দেখে ওকে হসপিটালে ভর্তি করেছিলাম। আজ ওর শেষ যাত্রার খবর এলো। কত উৎসাহ নিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে বাজার করলো। তাতাইয়ের জন্য 2টো সোয়েটার, তোর আর অর্ণবের জন্য সোয়েটার, আরও এটা সেটা কত কী যে কিনলো। গোছগাছ তো 4 দিন আগে থেকেই শুরু করেছিল। বাচ্চা মেয়ের মতো আনন্দে ছুটোছুটি করছিল, কতক্ষণে তার নাতি আর মেয়েকে দেখবে বলে, বিশেষ করে তাতাইকে দেখতে পাবে বলে। যতক্ষণ জ্ঞান ছিল তাতাইয়ের নাম করছিল। তনু বলল, বাবা, আমি যে মন ঠিক করেছিলাম তোমরা একবার এখানে এলে আর তোমাদের যেতে দেব না। এতদিন যত কথা বুকে জমিয়ে রেখে তিল তিল করে দগ্ধ হচ্ছিলাম, সেই সব কথা তোমাদের বলবো। আমি মাকে ধরে রাখতে পারলাম না, সব কিছুর জন্য আমি দায়ী বাবা। আমি আজ রাতে ট্রেন ধরে যাচ্ছি বাবা। না মা, তোকে আর শুধু শুধু কষ্ট করে আসতে হবে না। আর কিছুক্ষণের মধ্যেই তোর মায়ের দাহ করা হবে। ওর পারলৌকিক কাজও এখানেই করব। না বাবা, মায়ের পারলৌকিক কাজ এখানেই করবে। এই স্মৃতি বিজড়িত ফ্ল্যাটটা তোমাদের বাসস্থান। মন শক্ত করে মঙ্গলবার ফিরে এসো। আমি তাতাইকে নিয়ে ও বাড়িতে তোমার অপেক্ষায় থাকবো। তনু বাড়ি ফিরে বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিতরের অবরুদ্ধ জমাট কান্নার বাঁধ ভেঙে গেল। তীব্র অপরাধ বোধে বুকটা খান খান হয়ে ভেঙে যেতে লাগলো। দরজার বাইরে থেকে আয়ামাসি বলল, ম্যাডাম, আজ আমাকে একটু আগে ছেড়ে দেবেন? তনু বেরিয়ে এসে বলল, ঠিক আছে মাসি, তুমি যেতে পারো, কাল ঠিক সময় এসো। অর্ণ বলল, মাসি 1 মিনিট দাঁড়াও, কথা আছে। কাল তুমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে আসবে। মঙ্গলবার তোমাকে আর তাতাইকে নিয়ে আমি বর্ধমানের বাড়ি দিয়ে আসব। ওখানে দিন 10 তোমাকে থাকতে হবে। তোমাকে এক্সট্রা টাকা দিয়ে দেব। তনু বলল, তোমার অসুবিধা না থাকলে চলে যেতে পারো মাসি, তোমার এক্সট্রা কিছু রোজগার হবে। সবিতা মাসি অবাক হয়ে গেল। এত বড় অন্যায়টা ম্যাডাম মুখ বুজে মেনে নিলেন। ভাগ্যিস তার বিয়ে হয়নি, তার নিজস্ব একটা সংসার হলো না বলে বড্ড আফসোস ছিল। ছোট ছোট ভাই বোনদের মানুষ করতে করতেই কখন বেলা গড়িয়ে গেল টেরই পেল না। এখন সে তার ছোট ভাইয়ের সংসারে থাকে, টাকা খরচ করে খেতে হয়। সেখানে তার না আহ্বান না বিসর্জন অবস্থা। শিক্ষিত মানুষদের কাণ্ড কারখানায় আলাদা। মুখে বলল, ঠিক আছে ম্যাডাম, আপনি বলেছেন যখন যাব। তনুর দিকে তাকিয়ে অর্ণব বলল, একমাত্র তোমার জেদের জন্য তাতাইকে নিয়ে যেতে তুমি আমাকে বাধ্য করলে। এর আগেও তুমি আমাকে মিথ্যে বলে তাতাইকে ও বাড়িতে পাঠিয়েছিলে, তাই তোমাকে আমি বিশ্বাস করি না। যাক, খুব সহজে আমার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ধন্যবাদ। তা এমন অসময়ে চুল ভিজিয়ে স্নান করলে কেন? পার্কে কুকুরের গু মারিয়েছিলাম। আচ্ছা, ওনারা না হয় বলেছেন মাত্র 10 দিনের জন্য আসছেন, কিন্তু এখানে ওনাদের স্থায়ী আস্তানা। ওনারা তো থেকে যেতেই পারেন, তখন তুমি কিভাবে আটকাবে? দরকার হলে আমি ছেলেকে মা বাবার কাছে রেখে মানুষ করব। অমন করে তাকিয়ে আছো কেন? চোখের আগুনে ভস্ম করে দেবে নাকি? না, সে ক্ষমতা থাকলে অনেকদিন আগেই করতাম। আমি শুধু দেখছি মানুষ কতটা নিচে নামলে এমন নিষ্ঠুর হলে এমন কথা বলতে পারে। সেদিন রাতে তনু 1 গ্লাস দুধ ছাড়া কিছু খেলো না। তাতাইকে খাইয়ে পাশের ঘরে শুয়ে পড়ল। সোমবার অর্ণব অফিস বেরিয়ে গেলে সবিতা মাসিকে বলল, মাসি, তুমি তাতাইকে স্নান করিয়ে দাও। ওর খাওয়ার পর আমি ওকে সঙ্গে নিয়ে ও বাড়ি চলে যাব। তুমি কি আমাদের সঙ্গে যাবে? তোমার তো পিছুটান বলতে কেউ নেই, তুমি আমার কাছে রাতেও থাকতে পারো, তোমার বেতন কিছু বাড়িয়ে দেব। সবিতা বলল, কিন্তু স্যার যে বললেন আমাকে আর তাতাইকে 10 দিনের জন্য ওনাদের দেশের বাড়িতে নিয়ে যাবেন। আপনি নিজে বললেন বলে রাজি হয়েছিলাম, কিন্তু তাতাই কি আপনাকে ছেড়ে থাকতে পারতো? না, আমি এখান থেকে একেবারেই চলে যাব। সবিতা বলল, একদম ঠিক করছেন ম্যাডাম, স্যারের রাগ কমলে তিনি নিজে গিয়ে নিয়ে আসবেন। ছেলেটা এখনও দাদু দিদুনকে একবারের জন্য ভুলতে পারেনি। আমার কাছে বারবার বলে কবে বেনারস থেকে তার দাদু দিদুন আসবে। তনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি চাবিটা নিয়ে আমাদের ব্যাগেজগুলো আগে রেখে আসো। অর্ণব অফিস থেকে ফিরে কাউকে দেখতে না পেয়ে ভাবল, তবে কি তনু তাতাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে গেছে?
তাতাইকে বাবা মার কাছে রেখে আসাটা তনু প্রায় ২০ গেলার মতো মেনে নিয়েছে, আর অর্ণব নিজে প্রতিশোধ নেওয়ার আনন্দটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। কিন্তু প্রায় ৮টা বাজতে চলল, এখনও ওরা ফিরল না কেন? তার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বেডরুমে একটা পেপার ওয়েট চাপা দেওয়া কাগজ দেখে খুলে পড়েই তার মাথায় রক্ত উঠে গেল। এক ছুটে ও বাড়ি দরজায় কলিং বেলে হাত দিল। তনু আগে এটা অনুমান করে সবিতা মাসির সঙ্গে তাতাইকে ওপরে ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছিল। দরজা খুলে তনু বলল, আমি তো আমার যা বলার পরিষ্কার চিঠিতে জানিয়ে এসেছি। অর্ণ বলল, তুমি তাতাইকে নিজের দাদু ঠাম্মির কাছে যেতে না দেওয়ার জন্য এত বড় ছলনার আশ্রয় নিলে? ছি তনু, ছি। আমি এ নিয়ে একটা কথাও বলবো না। আজ আমার মন ভালো নেই। গতকাল মা মারা গেছেন, এটা তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি বলে জানাইনি। অর্ণব খানিকটা চমকে গিয়ে বলল, দেখো তনু, যে কোনো মৃত্যুই দুঃখের। তুমি কি ওনার মৃত্যুর জন্য আমাকে দায়ী করছো? না, মায়ের অকাল মৃত্যুর জন্য আমি নিজেকে দায়ী মনে করছি। আমি আজ তোমার সঙ্গে এ নিয়ে কোনো কথা বলতে চাই না। যা বলবো বাবার সামনে বলবো। ঠিক আছে, আমি কালও আবার আসবো। আমি এর একটা ফয়সালা চাই। আমার ছেলেকে তুমি জোর করে এখানে আটকে রাখতে পারো না। পরদিন অফিস থেকে ফিরে অর্ণব এ বাড়িতে এসে প্রিয়তোষ বাবুকে বলল, কাকু, কাকিমার মৃত্যুটা দুর্ভাগ্যজনক। আমার মতে এই বয়সে আপনার একা থাকা ঠিক নয়। আপনি বললে আমি ভালো বৃদ্ধাশ্রমে ঠিকানা খুঁজতে পারি। প্রিয়তোষ বাবু বললেন, বাবা, এত গৌরচন্দ্রিকা না করে তুমি যা বলতে এসেছো বলো, আর আমার ব্যাপারটা আমাকেই বুঝতে দাও। অর্ণব বলল, তনু আমাকে আপনার সামনে যা বলার আছে বলবে বলেছিল। তনু বলার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। তনুর কাছে আমি সবটা আজই প্রথম শুনেছি। আচ্ছা, একটা কথা বলো তো অর্ণব, তাতাই তো তোমাদের ছেলে। তোমার বাবা মার সঙ্গে ওর রক্তের সম্পর্ক। আমাদের সঙ্গে তনু আর তাতাইয়ের নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক ছিল। তাহলে তোমরা তাতাইকে নিয়ে ছেলে পর হয়ে যাবে বলে এত নিরাপত্তাহীনতায় ভুগতে কেন? দিনের পর দিন তুমি এটা নিয়ে তনুকে মেন্টাল টর্চার করেছো। এমনকি তুমি নিজের সন্তানকেও করেছো। একবারও ভেবে দেখোনি বাচ্চা ছেলেটার মনে এটাতে কতখানি প্রভাব পড়তে পারে? বাচ্চাদের মতো ভালোবাসা কেউ বুঝতে পারে না। ও আমাদের কাছে ভালোবাসা টানিয়ে আসতে চাইতো। এটা ম্যানেজ করে চলতে গিয়ে তনু দিনের পর দিন আমাদের মিথ্যে বলে সুখী হওয়ার অভিনয় করে গেছে। আমি অনেক আগে এটা অনুমান করেছিলাম। এই বিয়েটা আমরা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলাম। আমরা চলে গেলে যদি মেয়ের সংসারে শান্তি আসে ভেবে আমরা এখানকার বাস উঠিয়ে বেনারসে বাকি জীবনটা থাকবো ভেবেছিলাম। আমার স্ত্রী শুধু একবার মেয়ে আর তাতাইকে দেখবে বলে মাত্র 10 দিনের জন্য এখানে আসতে চেয়েছিল। সেটা শুনেই তুমি তাতাইকে তোমার বাবা মায়ের কাছে রেখে আসার সিদ্ধান্ত নিয়ে নিলে। আসলে তোমার সঙ্গে তড়িঘড়ি বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমাদেরও ভুল ছিল। তনু আমাদের অনুরোধে বিয়েতে রাজি হয়েছিল। বিয়ের আগে তনু তোমার সঙ্গে কিছুদিন মেলামেশা করলে তোমাকে কিছুটা হলেও চিনতে পারত। অর্ণ বলল, দেখুন, সদ্য আপনার স্ত্রী বিয়োগ হয়েছে। আমি এই সময় কোনো তর্কে যেতে চাইছি না। আমি তনুর মতামত জানতে এসেছি। তনু এসে বলল, আমার সিদ্ধান্ত আমি জানিয়ে এসেছিলাম, তবু মুখে বলছি, আমি তোমার সঙ্গে এক ছাদের তলায় আর থাকবো না ঠিক করেছি। অর্ণব বলল, এটাই তোমার শেষ কথা? অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেও নিতে পারিনি, শুধু তাতাইয়ের মুখ চেয়ে, আমার বাবা মার মুখ চেয়ে। তুমি যদি একটু সংবেদনশীল হতে, সামান্য সহমর্মিতা দেখাতে, তাহলে অনেক কিছু মেনে নিয়েও থেকে যেতাম। তুমি আমার সব সহ্যের লিমিট অনেকদিন আগে ক্রস করেছ। প্রিয়তোষ বাবু বললেন, মা তনু, তুই আরেকবার ভেবে দেখবি না? তোর মায়ের শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর তো আমিই চলে যাব। তনু বলল, বাবা, সব শোনার পরেও তুমি একথা বলছো? তুমি নিজেই স্বীকার করেছ তোমরাও ভুল করেছ। তাহলে এই ভুলের মাসুল তো তোমাকেও গুনতে হবে বাবা। আমি কোথাও তোমাকে যেতে দেব না। তাও তুমি যদি একান্তই চলে যেতে চাও, যদি এখানকার আশ্রয়ও আমাকে হারাতে হয়, তবু আমি আর ফিরে যাব না। মারে, এবার তো তুই পরের মেয়ের মতো কথা বলছিস। ছেলের মৃত্যুর পর তুই তো আমাদের একমাত্র আশ্রয় ছিলি। আমরা শুধু তোকে একটা নিজের সংসার দিতে চেয়েছিলাম। অর্ণব বলল, বেশ, তাহলে তাতাইকে দিয়ে দাও। সেটা তো কোর্ট ঠিক করবে। কি বলতে চাইছো তুমি? তুমি কি ডিভোর্স চাইছো? তাতাইয়ের অধিকার নিতে গেলে আমাকে আইনের আশ্রয় তো নিতেই হবে। তোমাকে তো আমি আর বিশ্বাস করি না। ডিভোর্স না হলে তুমি গায়ের জোরে হয়তো তাতাইয়ের ওপর অধিকার ফলাবে। ঠিক আছে, তাহলে কোর্টেই তোমার সঙ্গে দেখা হবে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।